না। আলো ঠান্ডা গলায় বলে। শামিন বলে, কেন? কারণ আপনিও তো বুড়ো। শামিন হুট করে গাড়ির ব্রেক কষে দেয়। আলো ভাবলেশহীনভাবে বসে আছে। শামিন হতবাক হয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আমি বুড়ো? হ্যাঁ, 32 বছর কি কম নাকি? বুড়োই তো। আপনার আর আমার বয়সের ব্যবধান জানেন? 6 বছর। আমার বার্থ সার্টিফিকেটের বয়স ধরলে তো 8 বছর। 6 বছর কোনো ব্যবধান না, এটা পারফেক্ট। শামিন দৃঢ়ভাবে বলে, তাই না ছাই? আপনি বুড়ো আর আমি এখনো 6 বছর পর বুড়ি হব। ব্যবধান না, অনেক ব্যবধান। শামিন দাঁতে দাঁত চেপে বলে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমি বুড়ো? আমার চুল পেকেছে, আমার শ্বাসকষ্ট গেছে, আমার স্কিন কুচকে গেছে। তুমি জানো এখনো ক্লাস 11-এর মেয়েরা আমাকে সপ্তাহে 2টো প্রেমপত্র পাঠায়। তোমার কলেজেরই তো ওগুলো। আলো সরু চোখে শামিনের দিকে তাকিয়ে বলে, খুব আনন্দ হয় তাই না? নিজের পুরুষ মন গর্বে ভরে যায়। শুনুন, ওইসব মেয়েদের রুচিতে সমস্যা। শামিন হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সব মেনে নেওয়া যায়, কিন্তু শামিন বুড়ো এটা সে কোনোভাবেই মানবে না। এত বড় কথা বলে অপমান করে দিল এই মেয়েটা। বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে শামিনের। মুখ ভার করে স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। আলোর এখন বেশ হাসি পাচ্ছে শামিনের অবস্থা দেখে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে ঠোঁট টিপে হাসছে। বরাবরের মতো অপমান হজম করে নিয়ে শামিন গাড়ি স্টার্ট করে। আলো কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে দিয়ে হুট করে বলে ওঠে, 5 বছরের ব্যবধান, ভুল বলেছি। শামিন কপাল কুঁচকে ড্রাইভ করতে থাকে। এত বড় অপমান করে এখন সেদে সেদে কথা বলতে এসেছে। আলো মনে মনে ভাবে লোকটা হয়তো বেশি অপমানিত হয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, 4 বছরের ব্যবধান। শামিন নিশ্চুপ। আলো বলতে থাকে, না না, 3 বছরের ব্যবধান। এই না, 2 বছরের ব্যবধান। আরে না না, 1 বছরের। শামিন চুপ করেই থাকে। আলো বলে ওঠে, আরে কোনো ব্যবধানই নেই, আমার বয়স তো 32 বছর। শামিন আবারও ব্রেক কষে আলোর দিকে তাকায়। আলো চুপচাপ বসে থাকে। শামিন গম্ভীর কণ্ঠে বলে, চুপ করে বসে থাকবে একবারে, হ্যাঁ? ওই ঠোঁট নেড়ে আর একটা কথা বলে আমাকে কষ্ট দিলে আজ ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। অন্য সময় হলে আলো মুখে মুখে উত্তর দিয়ে দিত, কিন্তু এই মাত্র শামিনের কথায় সে কিছুটা ঘাবড়ে গিয়েছে। তাই চুপচাপ বসে থাকে। শামিন গম্ভীর মুখে আবারও গাড়ি স্টার্ট করে। সকাল থেকেই বৃষ্টি। আলো বৃষ্টি খুব একটা পছন্দ করতো না, কিন্তু এখন বৃষ্টিময় দিন তার খুব একটা খারাপ লাগে না। সারাদিন শাড়ি চুড়ি পরে ঘরেই তো পরে থাকে সে। জানালা দিয়ে বৃষ্টি দেখতে তার বেশ লাগে। ভাবি আসবো? সিতারা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে, এসো। সিতারা একটা ঝুড়ি নিয়ে ঘরে ঢুকেছে। আলোর দিকে তাকিয়ে বলে, ভাইজানের জামা কাপড় কি কি ধুতে হবে দিন ভাবি, ওয়াশিং মেশিনে দেব। আলো অবাক হয়ে বলে, তোমার ভাইজানের কি কি ধুতে হবে তা আমি কিভাবে জানবো? সিতারা আলোর থেকেও বেশি অবাক হয়ে যায়। আলোকে সে দায়িত্ব জ্ঞানহীন স্ত্রী হিসেবে জানে, কিন্তু স্বামীর প্রতি এতটাই উদাসীন যে সামান্য তথ্যটুকুও দিতে পারছে না। ঈশিতা ঘরে ঢোকে। একবার সিতারা আর একবার আলোর দিকে তাকিয়ে সবটা বুঝতে পেরে সিতারাকে বলে, ভাইয়া যা ধুতে হবে তা ডান পাশের আলমারিতে রাখে, ভুলে বসে আছো নাকি? সিতারা স্বামীনের জামা কাপড় নিয়ে যায়। আলো দাঁড়িয়ে আছে। ঈশিতা আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া স্বামী হিসাবে তোমার মন জয় করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর এদিকে তুমি নিজেকে কারো বিবাহিতা স্ত্রী ভাবছো না? ভাইয়া একা একা সম্পর্কটাকে কি সুন্দর বয়ে নিয়ে যাচ্ছে, কতটা যত্ন করে তোমাকে। হ্যাঁ, আমি আমার ভাইয়াকে নিয়ে গর্ব করি। আলো কিছুক্ষণ চুপ করে থেকে শুকনো গলায় বলে, আচ্ছা, কাল থেকে তার জামা কাপড় আমিই ধুয়ে দিব। ঈশিতা কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে চলে যায়। আলো বিছানায় চুপচাপ বসে থাকে। আসলেই কি সে ভুল করছে? কবির আলমগীরের বাসভবনে পার্টির মিটিং বসেছে আজ। পার্টির সভাপতি কবির আলমগীর সবার সাথে আলোচনা শেষ করে এসে শামিনের সামনে বসে। শামিন তার দিকে তাকিয়ে আছে। কবির আলমগীর বলে, তুমি কি বুঝতে পারছো কতটা নাকানি চোবানি খাইয়েছো তুমি আমাদের? তোমার মতো একজনের কাছ থেকে এমন অপেশাদারের মতো আচরণ আশা করিনি সামিন। শামিন চুপ করে থাকে। অন্যরাও সবাই চুপচাপ। কিছুক্ষণ পরে গম্ভীর কণ্ঠে শামিন বলে ওঠে, দলে আমার স্থান আছে কি নেই সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হোক,
এমনিতেও আমার কাছে দেশের সেবা করাটা মুখ্য বিষয়, কোনো দলের পৃষ্ঠপোষকতায় থাকা নয়। কবির আলমগীর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দল তোমাকে রেখেছে, তোমার মতো ডেডিকেট লোক কজনই বা আছে? শামীন চুপ করে বসে আছে। কবির আলমগীর বলতে থাকে, এইসব কি বউয়ের জন্য তো হয়েছে তোমার? আতাউর আলমের মেয়ে, আমাদের বৌমার জন্য? শামীন কোনো কথার জবাব না দিয়ে তাকিয়ে আছে শুধু। কবির আলমগীর বলে, মেয়ে মানুষকে দুর্বল প্রজাতি ভাবা সামি নিয়াচারের এহেন পরিণতি খুবই অবাক করেছে আমাকে। বউয়ের প্রতি অল্প কদিনেই বেশ দুর্বল হয়ে গিয়েছে দেখছি। বেশ বউ পাগলা হয়েছ। শামীন ম্লান হেসে বলে, সবকিছু আপনাদের দেখেই তো শিখেছি আঙ্কেল। কবির আলমগীর থতমত খেয়ে যায়। শামীন সালাম জানিয়ে উঠে দাঁড়ায়। পার্কিং লটে এসে দেখা হয়ে যায় কবির আলমগীরের ভাগ্নি জুয়ের সাথে। খুবই ছোটখাটো একটা পোশাক পরে উশৃঙ্খলভাবে হেঁটে আসছে। শামীন কপাল কুঁচকে চোখ সরিয়ে নেয়। ঋতুর পায়ের নখের যোগ্যতা নেই এই মেয়েটার। ফালতু মেয়ে। দুপুরে শামীন কাক ভেজা হয়ে বাড়িতে ফেরে। ঘরে ঢুকে আলমারি থেকে তোয়ালে বের করে মাথা মুছতে থাকে। আলো দাঁড়িয়ে যায়। শামীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে, গাড়িতে থাকতে এত ভিজেছেন কি করে? শামীন আলোর প্রশ্ন শুনে অবাক হয়। এ আবার আগ বাড়িয়ে শামীনের কথা জানতে চাইছে কেন? সূর্য কোন দিকে উঠেছে আজ? সারাদিন তো এমন ভাব করে যেন শামীনকে সে দেখতেই পায় না। শামীন অদৃশ্য কেউ। স্বাভাবিক গলায় শামীন বলে, আজ বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, দলের সাথে ভিজে ভিজে গাছ লাগিয়েছি শহরের বিভিন্ন সড়কের পাশে। আলো চুপ করে থাকে। শামীন নরম গলায় বলে, খেয়েছো? আলো মাথা নাড়ায়। শামীন হাঁচি দিতে দিতে তোয়ালে রেখে ওয়াশরুমে ঢোকে। বিকেলের দিকে বৃষ্টি চলে গিয়েছে। আকাশটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে। আলো বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের ওই সৌন্দর্য উপভোগ করতে থাকে। শামীন অসময়ের বৃষ্টিতে যখন ভিজছিল তখনই বেশ বুঝতে পেরেছিল গায়ে জ্বর আসতে চলেছে। শামীনের ধারণা ঠিক, তার গায়ে বিকেলের দিকে জ্বর এসেছে। আজ বিকেলে পার্টি অফিসে মিটিং ছিল, সে যেতেই পারেনি। বিছানায় কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসে। আলোকে কোথাও দেখতে না পেয়ে শামীন বিছানা থেকে নামে। খুবই বিরক্তিকর এই বউটা। শামীনকে এড়িয়ে থাকতে পারলেই যেন বাঁচে। কেন? শামীন কি তাকে খেয়ে ফেলবে নাকি? শরীর কাঁপছে, চোখ জ্বালা করছে, নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে একটা প্যারাসিটামল বের করে খেয়ে নেয়। ঈশিতা বাড়িতে নেই। ঋতুকে ডাকবে, কিন্তু মেয়েটা নিচে অসুস্থ হয়ে কত দিক সামলাবে। হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠলে শামীনের হাত থেকে গ্লাসটা পড়ে যায় নিচে। মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শামীন ঝুঁকে বসে। নিজেই পরিষ্কার করতে থাকে কাচের টুকরোগুলো। আলো কিছু একটা ভাঙার আওয়াজ শুনেও দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর কি মনে করে হনহন করে ঘরের দিকে যায়। বারান্দার দরজা থেকে আলোর আকস্মিক আগমনে শামীন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে আলো কাচের টুকরোতে পা দিতেই যাচ্ছিল। হঠাৎ মৃদু আর্তনাদ শোনা যায়। কয়েক মুহূর্ত কেটে যায়। আলো চোখ বড় বড় করে শামীনের দিকে মাথা নিচু করে তাকিয়ে আছে। যন্ত্রণায় ফর্সা মুখটা নীল রঙের হয়ে গিয়েছে শামীনের। ধীরে ধীরে আলো বুঝতে পারে তার পা শামীনের হাতের উপর। মেঝের দিকে তাকিয়ে কাচের টুকরোগুলো দেখতে পেয়ে লাফিয়ে পিছিয়ে যায় আলো। শামীন নিজের ডান হাতের পিঠের দিকে তাকিয়ে আছে। কাচের টুকরো ঢুকে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে হাতটা। রক্ত ঝরছে খুব। আলো যখন কাচের টুকরোতে পা দিতে যাচ্ছিল তার আগেই শামীন নিজের হাত রেখে দেয়। আলোকে সতর্ক করার সময়টুকু যে তখন ছিল না। বড় বড় নিঃশ্বাস নিয়ে শামীনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আলো। শামীন গায়ে জ্বর নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ায়। আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, জঙ্গলি বিড়ালের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটো তুমি। আলো এগিয়ে আসে। হতভম্ব হয়ে শামীনের হাতের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। তারপর নরম গলায় বলে, আমাকে সতর্ক করলেই তো পারতেন। সময় দিয়েছো? তাই বলে নিজের হাত রেখে দেবেন? কি প্রমাণ করতে যাচ্ছেন বলুন তো? শামীন চুপ করে থাকে। আলো আলমারি থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসে শামীনকে বলে, বিছানায় বসুন। শামীন চুপচাপ বাধ্য ছেলের মতো বিছানায় বসে। তীব্র যন্ত্রণা হচ্ছে তার হাতে। আলো শামীনের ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, আমার মনে হচ্ছে একজন ডক্টর ডাকলেই ভালো হবে।
শামিন কিছু বলছে না, বলতে পারছে না। যন্ত্রণার তীব্রতা বাড়ছে বেশ। আলো উঠে গিয়ে ঋতুকে ডেকে আনে। ইলহাম ততক্ষণে বাড়িতে ফিরেছে। খুব কাছে থেকে একজন ডক্টর ডেকে আনলে সে এসে শামিনের হাত ড্রেসিং করিয়ে দিয়ে চলে যায়। ঈশিতা এসে ভাইয়ের এমন ক্ষত দেখে উৎকণ্ঠা নিয়ে কিছুক্ষণ চেঁচামেচি করে। তারপর আলোর সামনে এসে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, তুমি কিছু করনি তো ভাবি? আলো অবাক হয়ে বলে, আমি একজনের হাতে কাচের টুকরো ঢুকিয়ে দেব? দিতেও পারো, তোমাকে বিশ্বাস নেই। আমার ভোলা ভালা ভাইটা মুখ ফুটে কিছু বলবেও না। আলো খুব বিরক্ত হয় ঈশিতার এমন বাচ্চার সুলভ কথাবার্তায়। ইদানিং বেশ কোল টেনে কথা বলে ভাইয়ের। বাংলার তথাকথিত ননদগুলোর রূপ ধারণ করেছে। কোনোদিন না জানি আলোর চুলের মুঠি ধরে। ঈশিতা গিয়ে একটা প্লেটে ভাত এনে তার আদরের ভাইয়াকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে যায়। আলো দূরে দাঁড়িয়ে দেখতে থাকে সেসব। একটা গভীর নিঃশ্বাস ফেলে ভাবে, সব দোষ ভাইয়ার আদরের বোন। তার ঘাড়েই ফেলতে চাইলো। তার কি দোষ? সে কি বলেছিল ইয়াসার মির্জাকে হাত রাখতে? আর এই বদ লোকটা সবসময় মাসুম প্রমাণিত হয় সবার কাছে। যত দোষ শেষে হয় আলো ঘোষের। রাত তখন 1:30 ছাড়িয়ে গিয়েছে। মৃদু কোনো আওয়াজে আলোর ঘুম ভেঙে যায়। অন্ধকারে কিছু বুঝতে না পেরে সুইচ টিপে বেডসাইডের টেবিল ল্যাম্প জ্বেলে দিয়ে উঠে বসে। পাশে ফিরে শামিনের দিকে তাকাতেই থমকে যায় সে। লম্বা মানুষটা কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে, কিছু একটা বিড়বিড় করছে। আলো কিছুক্ষণ শামিনের দিকে তাকিয়ে থেকে সংকোচের সাথে বলে ওঠে, শুনছেন? কোনো সমস্যা? শামিন কোনো সাড়া দেয় না, বিড়বিড় করতে থাকে। আলো অনেকটা জড়তা নিয়ে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে এক আকাশ সমান সংকোচ দমিয়ে রেখে শামিনের কপালে রাখে। মুহূর্তেই চমকে ওঠে সে। আগুনের থেকে কম নয় তাপমাত্রা। কি করবে কিছু বুঝতে না পেরে ঘরের দরজা খুলে ইলহামের ঘরের দিকে যায়। দরজা খুলে ঋতু অবাক চোখে আলোকে দেখে। আলো নরম গলায় বলে, ওনার গায়ে অনেক জ্বর। ঋতু চুলে খোপা করতে করতে শামিনের ঘরে যেতে যেতে বলতে থাকে, বিকেলেই অনেক জ্বর ছিল, যখন হাত কেটেছে তখনই বুঝেছি জ্বরের ভাব আসতে চলেছে। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে ঋতুর চক্ষু চড়ক গাছ। আলোর দিকে তাকিয়ে বলে, কি সাংঘাতিক। আলো কিছুটা ঘাবড়ে গিয়ে শামিনের মুখের দিকে তাকায়। ঋতু ছোটাছুটি করে একটা বাটি এনে শামিনের মাথায় জলপট্টি দিতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এই বডি দেখলে ভেবো না এরা শক্তপোক্ত। এরা সব ভাই বোনই খুব নাজুক। জ্বর হলে খুব সহজেই কাবু হয়ে যায়, পুরো বাচ্চাদের মতো হয়ে যায়। আমি কত যে নির্ঘুম রাত কাটিয়েছি তার কোনো ইয়াত্তা নেই। বাচ্চাদের মতো সামলাতে হয় এদের। আলো চুপচাপ ঋতুর দিকে তাকিয়ে বলে, তুমি খুব ভালো মেয়ে ঋতু, একেবারে মহিয়সী। ঋতু লজ্জা পেয়ে যায়। ঈশিতা ঘুম ঘুম চোখে শামিনের ঘরে ঢুকে আলোকে বলে, মেজ ভাবিকে দিয়ে এসব করাচ্ছ কেন? স্বামীটা কার? আলো চুপ করে তাকিয়ে থাকে ঈশিতার দিকে। তারপর বলে ওঠে, তুমি ইদানিং আমার সাথে এমন কেন ব্যবহার করো সীতাপু? ঈশিতা হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, সম্পর্কটা ভুলে গিয়েছো? ননদ হই তোমার। তারপর ঋতুর দিকে তাকিয়ে বলে, ইহান উঠে গিয়েছে ঘুম থেকে, কাঁদছে। তুমি যাও মেজ ভাবি, বড় ভাবি করবে এসব। ঋতু কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। ঈশিতা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আলোকে বলে, ওখানে কে শুয়ে আছে জানো? আমার মা বাবা। তুমি তার প্রতি একটু দরদ দেখাও। হ্যাঁ, আমি তোমাকে আজীবন মাথায় তুলে রাখবো ভাবি। ধীর পায়ে ঈশিতা চলে যায়। আলোর ঘরের দরজা বন্ধ করে বিছানায় কিছুক্ষণ বসে থেকে শামিনের দিকে তাকায়। তখনও প্রলাপ বকে যাচ্ছে শামিন। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো তার দিকে এগিয়ে যায়। মাথার কাছে কিছুটা দূরত্ব নিয়ে বসে শামিনের মাথায় জলপট্টি দিতে থাকে। এইবার বেশ আলো ভালো করে শামিনকে লক্ষ্য করে। বেশ সুদর্শন লোকটা। ক্লাস 11-এর মেয়েরা এমনি এমনি লাভ লেটার দেয় না তাকে। অবশ্য এরা 4 ভাই বোনই দেখতে শুনতে ভালো। এদের মধ্যে ইসমাম একটু বেশিই সুন্দর। ইসমামের কথা মনে পড়তেই আলোর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। শামিনের মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ভাবে, এই লোকটা তার ভাই বোনদের নিজের থেকেও বেশি ভালোবাসে। জান বের করে দেয় ভাই বোনদের জন্য। এই লোক যদি কখনো জেনে যায় সে তার আদরের ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করেছে, তাহলে নিশ্চয়ই বেশ কষ্ট পাবে লোকটা। আলোর হঠাৎ খুব আফসোস হচ্ছে শামিনের কথা ভেবে।
জলপট্টি দিতে দিতে শামিনকে ভালো করে দেখতে থাকে আলো। লোকটা যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, একটা কথা আলো স্বীকার করতেই হবে, লোকটা একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান। এত অল্প বয়সেই একটা সংসার সবার নিরাপত্তা নির্ভরতার জায়গা। এদের ভাই বোনদের বন্ডিং সত্যিই প্রশংসনীয়। শামিন বিড়বিড় করে কিছু বলছে। আলো কৌতূহল বশত একটু ঝুঁকে যায় শামিনের দিকে। সে স্পষ্ট শুনতে পায় শামিন বিড়বিড় করে তার মাকে ডাকছে। আলো বেশ অবাক হয়, এত বড় একজন লোক অথচ এখন মনে হচ্ছে এর বয়স 8 বছর। চোখ ঘুরিয়ে আলো শামিনের হাতের ব্যান্ডেজের দিকে তাকায়। লোকটা অমন কাণ্ড করে তখন কি প্রমাণ করতে চাইলো আলো জানে না। আলোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তখনই শামিনের প্রেমে পড়ে যেত। হুট করে কিছুটা সংকোচ নিয়ে আলো শামিনের ব্যান্ডেজের ওপর দিয়ে হাত ছুঁয়ে দিতেই শামিন জ্বরের ঘোরে আলোর হাত আঁকড়ে ধরে। আলো চমকে উঠে তাকায় শামিনের দিকে। লোকটা কি স্বাভাবিক? তবে শামিন স্বাভাবিক না। আলোর হাত নিজের বুকের সাথে আঁকড়ে ধরে বিড়বিড় করে যাচ্ছে, ভাবছে হয়তো মায়ের হাত আঁকড়ে ধরেছে। আলো হাত ছাড়িয়ে নিতে চাইলে শামিন ছাড়ে না। কিছুক্ষণ শামিনের মুখের দিকে তাকিয়ে থেকে খানিকটা ঝুঁকে আলো অস্ফুট স্বরে বলে, শুনছেন? আমি আপনার মা নই, হাতটা ছাড়ুন। শামিন ছাড়ে না। আলো দেখতে পায় জ্বরের তীব্রতায় শামিনের বন্ধ চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ছে। হঠাৎ কেন জানি আলোর নিজের হাত ছাড়িয়ে নিতে মন সায় দিল না। শামিনের উত্তপ্ত শরীরের উষ্ণতায় আলোর হাত গরম হয়ে গিয়েছে। তবুও আলো চুপচাপ বসে রইল শামিনের মুখের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পরে অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি আসলে কেমন লোক ইয়াসার মির্জা? আপনার কি আমাকে আগ্রহ নিয়ে জানা উচিত? ঘুম ভেঙে যাওয়ায় শামিন ধীরে ধীরে উঠে বসে। শরীরের অসহ্য যন্ত্রণা শেষ হয়েছে। কাল রাতের জ্বরে বেশ কাহিল লাগছে শরীরটা। গায়ে এখন আর জ্বর নেই, তবে হাতের যন্ত্রণাটা বেড়েছে। খুব কষ্ট দিচ্ছে শামিনকে ব্যথাটা, তবে আছিয়ার থেকে কম কষ্ট দিচ্ছে। ঘরের মধ্যে আলো নেই। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখে বেডসাইডের টেবিলে জলপট্টি দেওয়ার বাটি রাখা। নিশ্চয়ই ঈশিতা নয়তো ঋতুর কাজ ওসব। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টে ক্লান্ত শরীরে বারান্দায় চলে যায় সে। সকালের রোদে স্নান করে নিতে হবে। আলো ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে শামিনকে দেখতে না পেয়ে ভাবলো বারান্দায় গিয়েছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে শামিনের আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ আগে ঈশিতার সাথে আলোর একটা ঠান্ডা যুদ্ধ গিয়েছে। ঋতু মাঝখানে বোকার মতো দাঁড়িয়েছিল রেফারি হয়ে। যুদ্ধের কারণ আলোর শামিনের প্রতি উদাসীনতা। কেন আলো শামিনের জামা কাপড় ওয়াশিং মেশিনে এনে রাখে না? কেন যত্ন করে না? আলোর বিরক্ত লাগছে খুব। এই ঈশিতা আপু কি এখন আলো আর ঋতুর শাশুড়ির জায়গা নিতে চাইছে? ইদানিং হাব ভাব দেখলে তো তাই মনে হয়। কি হবে শামিনের জামা কাপড় ধুলে? শামিনকে রাতারাতি পতিদেবতা ভাবতে শুরু করবে এত তাড়াতাড়ি? আরে বাবা, একটু সময় দে সবাই। আলো রানী তো আর মরে যাচ্ছে না। এরা জোর জবরদস্তি করে সংসার খেলিয়েই ছাড়ছে আলোকে দিয়ে। আজ আলো শামিনের জামা কাপড় ধোবে, সবার কলিজা ঠান্ডা করে দেবে আলো। সবাই তো এই টেনশনে খাবার খাওয়াই ছেড়ে দিয়েছে যে কেন আলো তাদের ভোলা ভালা কলিজার টুকরা চোখের মনি বড় ভাইয়ার জামা কাপড় ধোয় না। আলো আলমারি খুলে এক টানে শামিনের ব্যবহৃত জামা কাপড় বের করতে গিয়ে সব ফেলে দেয় নিচে। মুখে কারান্ত শব্দ করে সবকিছু একটা একটা করে তুলতে থাকে সে। হঠাৎ করে শামিনের ব্যক্তিগত ছোট প্যান্ট দেখে চোখ বড় বড় করে লাফিয়ে 2 পা পিছিয়ে যায় আলো। বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে সে। অসম্ভব, ওসব আলো ধুতে পারবে না, বেঁচে থাকতেও না, মরে গেলেও না। কারো আলোকে শুলে চড়ানোর থাকলে এসে চড়াক, ওসব আলো ধরতে পারবে না, কখনোই না। কিছুক্ষণ ঠোঁট উল্টে দাঁড়িয়ে থেকে কাচুমাচু মুখ করে আপন মনে বলে ওঠে, এ আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে আব্বু আম্মু? স্বামী নামের পুরুষের ওসব ছোট প্যান্ট ধোয়ার জন্যই কি একটা মেয়ের জন্ম হয়েছে? তোমাকে ওসব ধুতে হবে না। শামিন ক্লান্ত শরীরে আলোর পেছনে দাঁড়িয়ে আছে। আলো চমকে উঠে ঘুরে তাকায়। শামিন তার দিকে তাকিয়ে আছে, স্বাভাবিক গলায় বলে, স্বামী নামের পুরুষের ওসব ধোয়ার জন্য একটা মেয়ের অবশ্যই জন্ম হয়নি। তুমি ওসব রেখে নিজের কাজ করো। তা কি করে হয়? আপনার বোন তো আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তুমি তো কাউকে ভয় পাও না, তাহলে এত মাথা ঘামাচ্ছ কেন? ঈশিতা আপুর চোখে এত ভালো হবার প্রয়োজন কি? সাফ সাফ জানিয়ে দাও এসব তুমি পারবে না। যাচ্ছি। আলো চোখ ঘুরিয়ে শামিনের দিকে তাকায়।
তাই তো, সে সাপ সাপ জানিয়ে দিলেই তো পারে, কিন্তু সমস্যা হচ্ছে সে আপত্তি জানাতে পারছে না। সে কেন আপত্তি জানাতে পারছে না? কেন? কোথাও তার অবচেতন মনও কি এটা ভাবে এগুলো স্ত্রী হিসেবে তার কর্তব্য? ওই একটা কাগজের জন্যে হলেও তার এসব করা উচিত, এমন কিছু কি? আজ কোথায় নিয়ে যাচ্ছেন? আলো শামিনের দিকে তাকিয়ে বলে। শামিন এক মনে ড্রাইভ করতে থাকে, মৃদু স্বরে বলে, একটা নতুন জায়গায়। আপনি একজন মেয়র হয়ে এত ঘোরাঘুরি করেন কেন এভাবে একা একা? আপনার তো শত্রু অনেক। শামিন আলোর দিকে তাকিয়ে বলে। তুমি আমার কথা ভাবো? আলো চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে শামিনের হাতের দিকে তাকিয়ে বলে, ব্যথা সেরেছে? ব্যান্ডেজ খুলে ফেলেন যে। হ্যাঁ, সেরেছে। এক বাক্যে জবাব দেয় শামিন, তারপর বলে, 2-4 দিনে আমরা সিঙ্গাপুর যাচ্ছি, প্রস্তুতি নাও। 1 সপ্তাহ কিংবা 10-12 দিন লাগবে। আর এখানকার কাজ? আমার ছেলেরা আছে, ওরা নিজেরাই এক একজন এক একটা সামিনিয়া স্যার মির্জা। আলো কয়েক মুহূর্ত পরে বলে, ভাগ্য করে কিছু মানুষ পেয়েছেন আপনি। আপনার ভাই বোন, ভাইয়ের বউ, আপনার বেস্ট ফ্রেন্ড জামিল ভাই, দলের ছেলেরা সবাই খুব ভালোবাসে আপনাকে। শামিন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে আলোর দিকে তাকায়, তারপর বলে, হ্যাঁ, ভাগ্য করে সবাইকে সেরা পেয়েছি, শুধু বউটা ছাড়া। বউটা একদম পচা, খুব পচা। সেটা তো আপনার দোষে। কাট কাট জবাব দেয় আলো। শামিন আর কথা বাড়ায় না। ঝগড়া শুরুর পূর্ব লক্ষণ দেখা দিয়েছে। কথাবার্তা এখানেই থামিয়ে দেওয়া ভালো। শামিন শান্তি পছন্দ করে। শামিন মহাত্মা গান্ধীর ফ্যান। গাড়ি থেমে গেলে আলো অবাক চোখে আশেপাশে তাকায়। শামিনের দিকে তাকিয়ে বলে, কোথায় এনেছেন? কি এখানে? কাজ আছে, নামো। শামিন গাড়ি থেকে নামে। আলোর শাড়ির আঁচল টেনে লম্বা একটা ঘোমটা টেনে নেয়। তারা এসেছে থানা রোডের এতিমখানায়। গাড়ি থেকে নামতেই শামিন আলোকে দেখে থমকে যায়। ঘোমটায় কত সুন্দর সভ্য শান্ত লাগছে মেয়েটিকে। এর মুখ দেখে বোঝার উপায় আছে এই মেয়েটা কি সাংঘাতিক। আলো শামিনের দৃষ্টি দেখে অস্বস্তিতে পড়ে যায়। লোকটা এভাবে কি দেখছে? কয়েক মুহূর্ত পরে শামিন বলে, এই সমস্যা আছে। গেটের কাছে দুজন লোক দাঁড়িয়ে শামিনকে স্বাগত জানায়। তারপর তাদের নিয়ে ভেতরের দালানে প্রবেশ করে। 4 তলা বিশিষ্ট এই দালানটিতে মোট 109 জন অনাথ শিশু থাকে। শামিন এগিয়ে যেতে যেতে তার সামনে থাকা লোকটাকে বলে, আজ আমি সাথে করে কিছুই আনিনি, আপনাকে টাকা দিচ্ছি, ওদের জন্য কিছু কিনে আনুন কাইন্ডলি। সমস্যা নেই, আজ আপনি দাতা নয়, একজন গেস্ট। আজ ওরা আপনাকে আর ভাবিকে আপ্যায়ন করবে। হেসে জবাব দেয় লোকটা। তারপর শামিন আর আলোকে নিয়ে চলে যায় বড় একটা খোলা মাঠে। সেখানে তাদের অপেক্ষায় বসে আছে এক ঝাঁক প্রজাপতির দল। শামিনকে দেখে 109 জন বাচ্চা একসাথে চেঁচিয়ে ওঠে। আলো চমকে যায়। সবাই দৌড়ে এসে শামিনকে ঘিরে ধরে। শামিনকে পেয়ে তাদের চোখ মুখে আনন্দের ছটা। আলো পাশে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকে। হঠাৎ করে তার মনটা ভালো হয়ে গিয়েছে। বাচ্চাগুলো কি প্রাণবন্ত, কি বিনয়ী, কি চমৎকার। বাচ্চাদের মধ্যে দুজন দলনেতা শামিনকে টেনে একটা টেবিলের কাছে নিয়ে যায়। শামিন আলোকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আলো হাত নেড়ে মুখে হাসি হাসি করে সবাইকে বলে, হাই। সে জায়গা থেকে নড়ছে না। শামিন আবারও আলোর কাছে এগিয়ে এসে বলে, কই এসো, ওদের কাছে এসো। আলো অস্ফুট স্বরে বলে, এখানে আনলেন যে আমায়? শামিন ম্লান হেসে বলে, ওই যে নীল ফ্রক পরা ছোট্ট পরীটাকে দেখছো, ওর নাম খুকুমণি। বয়স 4 বছর হয়েছে আজ। তার বহুদিনের ইচ্ছা একটা পরী দেখবে, তাই তাকে দেখানোর জন্য একটা পরী আনলাম। আলো কিছুক্ষণ চুপ করে শামিনের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, খুব সুন্দর চেষ্টা ছিল। এমন সংলাপ বলে ক্লাস 11-এর মেয়েদের পটানো যায়, একজন 25-26 বছরের ভদ্রমহিলাকে নয়। শামিন হেসে ফেলে। তারপর বলে, আপাতত কাউকে পটাতে চাইছে না, এসো খুকুমণির সাথে পরিচিত হবে। তারপর আলোর হাত ধরে টানতে টানতে নিয়ে যায় বাচ্চাদের কাছে। হাসি মজার ছলে পুরো সকালটা বেশ কেটে গেল আলোর বাচ্চাগুলোর সাথে। যখন আলো বাচ্চাদের সাথে দুষ্টুমিতে মত্ত ছিল, তখন শামিন মুগ্ধ চোখে আলোকে দেখেছে। যখন শামিন বাচ্চাদের সাথে খেলছিল, তখন আলো শামিনকে দেখেছে। সে না জানলেও তার অবচেতন মনে মুগ্ধ হয়ে দেখেছে শামিনকে। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে শামিন, তার দৃষ্টি আলোর
দিকে, হাত নেড়ে নেড়ে গল্প করছে বাচ্চাদের সাথে। হঠাৎ শামিনের চোখে চোখ পড়তেই শামিন চোখ সরিয়ে নেয়। আলো ধীর পায়ে এগিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো অত্যন্ত সাবলীল ভাবে বলে, আজকে দিনটা খুবই সুন্দর করে দিয়েছেন আমার। আপনি ধন্যবাদ ডিজার্ভ করেন। শামিন নাটকীয় ভঙ্গিতে বলে। তাই আমি সার্থক। আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে শামিনকে বলে, আচ্ছা, কোনটা আসল আপনি বলুন তো? সেদিনে সেই সামিন ইয়াসার মির্জা নাকি এই সামিন ইয়াসার মির্জা? কোনটা সত্যি? সেদিনের সেই আতঙ্কিত রাত নাকি আজকের এই সকাল? আমি যতদূর জানি একটা খারাপ মানুষ বাচ্চাদের কখনোই পছন্দ করবে না। কোনটা সামিন ইয়াসার মির্জার আসল রূপ? শামিন ম্লান হেসে আলোর দিকে এগিয়ে যায়। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। আলোর গালে হাত রেখে শামিন অস্ফুট স্বরে বলে, তোমার কোনটা মনে হচ্ছে? আলো চুপ করে থাকে। কিছুক্ষণ সময় নিয়ে বলে, জানি না। শামিন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু হেসে বলে, জেনে যাবে, ধীরে ধীরে জেনে যাবে। মনের উপর একদম চাপ নিও না, হ্যাঁ? ঈশিতা আপু। আলোর ডাকে ঈশিতা চমকে উঠে ঘুরে দাঁড়ায়। তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আলো অবাক হয়ে যায় ঈশিতার এমন আচরণে। ঈশিতা বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ও তুমি? তুমি এভাবে ভয় পেয়ে গিয়েছো কেন? কার সাথে কথা বলছিলে? শান্ত ভাইয়ের সাথে? ঈশিতা আলোর মুখ চেপে ধরে ফিস ফিসিয়ে বলে, চুপ চুপ, ভাইয়া বাড়িতে, শুনতে পেলে আমি শেষ। আলো অবাক হয়ে যায়। কেন? তোমার ভাইয়া শান্ত ভাইয়ার কথা জানে না? সে তো জানে। ঈশিতা মুখ কাচুমাচু করে বলে, ভাইয়াকে বলেছি রিলেশন নেই আর, সব শেষ। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন? একদিন তো জানতেই হবে। ও একটা চাকরি পেলেই জানাবো। প্লিজ ভাবি, তুমি এখন কিছু বলবে না ভাইয়াকে, প্লিজ। ভাইয়া ওকে এখন একদম পছন্দ করছে না। আলো ঈশিতার হাত ধরে হেসে বলে, ঠিক আছে, বলবো না। তুমি একটু শান্ত হও এখন। ঈশিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কেন এসেছিলে বলো? ওই তোমার ভাইয়ের জামা কাপড় ধুয়েছি আজ, সেটাই তোমাকে জানাতে এসেছি। এবার সবাই শান্তিতে ঘুমাতে পারবে। স্বাভাবিক গলায় বলে আলো। ঈশিতা হেসে ফেলে, তারপর নাটকীয় ভঙ্গিতে বলে, আমি, মেজো ভাবি, মেজো ভাইয়া, ইসমাম, ইনান, পরি, সিতার, ফুলির মা, পোনা চাচা, দারোয়ান, রিয়াজ ভাই, এমনকি মেজো ভাবির পেটের মধ্যে থাকা ফুচকু, সবাই তোমার প্রতি কৃতজ্ঞ ভাবি। আমরা ধন্য হয়ে গিয়েছি, আমাদের উদ্ধার করে দিলে তুমি আজ। আলো চুপ করে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতা তাকে বিদ্রুপ করছে। আলোর থুতনিতে হাত রেখে ঈশিতা হাসতে হাসতে বলে, ইস, তুমি কি যে মিষ্টি ভাবি। এখন প্লিজ ভাইয়ার সামনে যেও না, ভাইয়া তোমাকে মিষ্টি ভেবে খেয়ে ফেলবে। ভাইয়া কিন্তু আবার মিষ্টি খুব পছন্দ করে। আলো ঈশিতার হাত নিজের থুতনি থেকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার ছুটে যায় নিচের ঘরে। শামিন তখন ঘর থেকে বের হচ্ছিল। দুজনের ধাক্কা লেগে যায়। শামিনের বলিষ্ঠ বুকের সাথে বাড়ি খেয়ে আলো 2 পা পিছিয়ে যায়। শামিন নিজের জায়গায় দাঁড়িয়ে আছে টান টান হয়ে। অবাক চোখে আলোকে দেখতে থাকে সে। কয়েক মুহূর্ত কেটে গেলে বলে ওঠে, কি আশ্চর্য, তুমি সবসময় এত ছোটাছুটি করো কেন? কোথাও আগুন লাগেনি? একটু ধীর স্থির হও। আলো চুপ করে শামিনকে পাশ কাটিয়ে ঘরে ঢোকে। শামিন নিচে নামে। জামিল আর হেনা লিভিং রুমে বসে আছে। জামিলের মুখ শুকনো হয়ে আছে। হেনা উঠে দাঁড়াতে গেলে শামিন ওকে হাত দিয়ে ইশারা করে দাঁড়াতে নিষেধ করে। সিতারা হেনার ব্যাগপত্র নিচতলার গেস্ট রুমে নিয়ে যায়। শামিন জামিলকে বলে, নিচতলায় থাকুক, সিঁড়ি বেয়ে উঠতে হবে না। আর তুই এত ঘাবড়ে গেছিস কেন? হ্যাঁ, এখনো তো 1 সপ্তাহ আছে সময় হাতে। তুই তো আগামী পরশুই চলে আসবি, আমরা তো আছি। হেনা যত্নে থাকবে এখানে। জামিল আমতা আমতা করে বলে, তা জানি ভাই, কেন জানি মন সায় দিচ্ছে না যেতে। উনি তোর চাচা জামিল, চাচার জানাজায় থাকবি না? এক্ষুনি বেরিয়ে পড়, হেনার কিচ্ছু হবে না, তুই যা। জামিল শুকনো মুখে হেনার দিকে তাকায়। হেনা তার দিকেই তাকিয়ে আছে। দুজন দুজনের থেকে দূরে থাকতে পারে না, কেউ কাউকে কাছছাড়া করতে চাচ্ছে না। কি সুন্দর একটা দৃশ্য। শামিন মুগ্ধ চোখে ওদের দেখতে থাকে। জামিল চোখের ইশারায় হেনার থেকে বিদায় নিয়ে চলে যায়। হেনা কিছুটা জড়তা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঋতু এসে তাকে গেস্ট রুমে নিয়ে যায়। ঈশিতা সিঁড়ি বেয়ে নামতে নামতে শামিনের দিকে তাকায়। শামিন বলে, তুই কাইন্ডলি হেনার সাথে 2 দিন নিচতলার গেস্ট রুমে থাকবি। জামিল খুবই টেন্সড।
নিশ্চয়ই থাকবো। এক বাক্যে রাজি হয়ে যায় ঈশিতা। শামিন বোনকে দেখে বলে, তুই কোথাও বেরোচ্ছিস? না, ওই রিদি আসবে বাড়িতে, আজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। হৃদি হঠাৎ কি মনে করে? আমি তো বিয়ে করে নিয়েছি। হাসতে হাসতে বলে শামিন। ঈশিতা কপাল কুঁচকে বলে, এ ধরনের মজা ভুলেও তোমার বইয়ের সামনে করো না, তীরে এসে তরি ডুববে। ঈশিতা বাড়ির বাইরে যায়। শামিন দোতলায় ওঠে। আলো বিছানায় উপর হয়ে শুয়ে একটা বই পড়ছিল। কি বই পড়ছে তা বুঝতে পারছে না শামিন। চোখে মুখে মুগ্ধতা মেয়েটার। এই মেয়েটা শামিন বাদে পৃথিবীর সব কিছুর দিকে মুগ্ধ চোখে তাকায়। শামিনের দিকে তাকালে মনে হয় ভস্য করে দেবে। গলা খাকারি দিয়ে শামিন বলে, ও বাড়িতে যেতে চাও? আলো বই থেকে মাথা তুলে শামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, নিয়ে যাব। আমি তো যেতে পারি, পথ চিনি আমি। কাটকাট বলে শামিন। আলো আপত্তি জানিয়ে কোনো কথা বলে না আর। আবারও বইয়ের পাতায় চোখ রাখে। শামিনের ইচ্ছে করছে ঘর থেকে বইগুলো সব বের করে ঘরের দরজা বন্ধ করে ওই মেয়েটার মুখোমুখি গিয়ে বসতে। তারপর থুতনি ধরে বলতে থাকে, এই মেয়ে, আমাকেও একটু দেখো, এক পলক দেখো। ইচ্ছেকে দমিয়ে রেখে শামিন বারান্দায় চলে যায়। আলো মাথা তুলে পেছন থেকে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন তা দেখল না। দোতলার লিভিং রুমে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আলো ঘর থেকে বেরিয়ে একবার উকি দিয়ে দেখে ঈশিতা আর একটা মেয়ে বসে গল্প করছে। আলো মেয়েটিকে চেনে না। ঈশিতার বন্ধু হবে হয়তো। ঈশিতার চোখে আলো পড়তেই ঈশিতা উঠে এসে আলোকে টেনে নিয়ে যায়। মেয়েটা উঠে দাঁড়িয়ে আলোকে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। ঈশিতা বলে, ভাবি, ও হচ্ছে আমার বান্ধবী রিদি, তোমাকে দেখতে এসেছে। আলো রিদির দিকে তাকায়। লম্বা ফর্সা সুন্দরী একটা মেয়ে। আলোকে বিনয়ের সাথে সালাম দেয়। আলো সালামের উত্তর দিয়ে বসতে বলে ওদের। টুকটাক কথা বলে চা বানাতে আলো নিচতলায় নেমে আসে। রান্নাঘরে সিতারা আর ফুলির মা ছিল। ফুলির মা অবাক হয়ে বলে, আপনি রান্নাঘরে আসছেন? হ্যাঁ, কেন আসতে পারি না? অবশ্যই পারেন ভাবি, আসলে কখনো আসেন না তো তাই বললাম। আলো মৃদু হেসে চায়ের পানি বসিয়ে দেয় চুলায়। তারপর বলে, আসলে ঈশিতাপুর বান্ধবী এসেছে আমায় দেখতে। এখন আমি যদি আপ্যায়ন না করি তাহলে ঈশিতাপুর মুখ থাকবে না। আলোর হঠাৎ এমন কর্তব্য জ্ঞান দেখে সিতারা এবং ফুলির মা দুজনেই অবাক হয়। হেনা এসে পেটে হাত দিয়ে রান্নাঘরে দাঁড়ায়। আলো হেসে তাকেও বলে, তুমি চা খাবে? বানাই? হেনা মাথা নাড়ায়। আলো চায়ের পানি বাড়িয়ে দেয়। টুকটাক কথাবার্তা বলতে থাকে সবার সাথে। হুট করে ফুলির মা বলে বসে, আপনি রিডি আপার জন্য চা বানাতে আসছেন? খুবই অবাক করার বিষয়। আলো অবাক হয়ে বলে, তা কেন? ওনার সাথে কি আমার শত্রুতা আছে যে চা বানাতে পারবো না? শত্রুতা না ঠিক। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি কিছু জানেন না? আলো ঘুরে দাঁড়ায়। কি? কোন ব্যাপারে কথা বলছো? সিতারা ফুলির মাকে ইশারা করে চোখ দিয়ে কিছু না বলতে। আলো সিতারাকে ধমক দিয়ে বলে, ওকে বলতে দাও। ফুলির মা এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, রিডি আপা বড় ভাইজানেরে ভালোবাসতো। ঈশিতা আপা তো ঠিক করেও রাখছিল বড় ভাবি বানাবে ওই রিডি আপাকে। মাঝখান থেকে বড় ভাইজান আপনাকে বিয়ে করে ফেলছে। সিতারা ধমকের সুরে ফুলির মাকে বলে, হ্যাঁ, তো এসব কথা বড় ভাবিকে বলছিস কেন? পছন্দ করতেই পারে, আমাদের বড় ভাইজান তো কিছু করেনি, তাই না? সে তো ঈশিতা আপুর সব বান্ধবীদের বোনের নজরে দেখেছে। ফুলির মা বলতে থাকে, আমি নিশ্চিত ওই মেয়ে এখনো বড় ভাইজানকে ভালোবাসে। তখন দেখলি না বড় ভাইজানকে দেখার সাথে সাথে চোখে মুখে কি আনন্দ। আলোর মুখটা হঠাৎ থমথমে হয়ে যায়। কাপে চা ঢেলে সিতারাকে বলে, এগুলো ওনাদের দিয়ে এসো সিতারা। সিতারা ট্রে নিয়ে চলে যায়। ফুলির মা আমতা আমতা করে বলে, আপনি কি মন খারাপ করলেন ভাবি? বড় ভাইজান কিন্তু কিছু করেনি, সে বোনের নজরে দেখে, মন খারাপ করবেন না। আলো কয়েক পলক ফুলির মায়ের দিকে তাকিয়ে তাকে দেখে চলে যায়। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে লিভিং রুমের দিকে দৃষ্টি যেতেই থমকে দাঁড়ায়। শামিন তার দিদি হেসে হেসে কথা বলছে। ঈশিতা কোথাও নেই। আলো এক দৃষ্টিতে ওদের দেখে।
শামিনকে দেখে মনে হচ্ছে সে জীবনে হাসেনি, আজ সব হাসি হেসে নিতে হবে। আর হাসির কি ছিরি যেন একজন আরেকজনের গায়ে পড়ে যাবে। বোনের নজরে না ছাই, যত সব ফালতু কথাবার্তা। কেউ কাউকে বোনের নজরে দেখলে এভাবে গায়ে হেলে পড়ে? আরে এত দূর বসে আছিস কেন? কোলে নিয়ে কথা বল। যত সব পুরুষ মানুষ, ছাগলের মতো শুধু ছুকছুক ভাব। যেই এক জায়গায় সহজে চান্স পেল না, অমনি আরেক জায়গায় চান্স মারতে বসে গিয়েছে। আর এই মেয়েরাও আছে, যে পুরুষের বউ আছে সেই পুরুষটাকে বেশি মধু মনে হয় এদের কাছে। কোনো অবিবাহিত পুরুষ এদের চোখে পড়ে না, ফালতু। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে আলো। শামিন আর রীতি হেসেই যাচ্ছে। আলোর কপালে সূক্ষ্ম রেখা দেখা দিয়েছে। হঠাৎ শামিনের চোখে চোখ পড়তেই গুটিয়ে যায় আলো। চোখ সরিয়ে নিয়ে ধীর পায়ে হেঁটে ঘরে ঢোকে। মুখটা থমথমে। শামিন কিছুটা অবাক হয়ে যায়, বিড়বিড় করে বলে, যা বাবা, এর আবার কি হলো? ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দিয়ে একবার ড্রয়ার খুলে কিছু একটা রাখে। আলোর দৃষ্টি বইয়ের দিকে থাকলেও মনোযোগ শামিনে। আলমারির কাছে গিয়ে একটা কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানটাতে রাখে। তারপর আলোকে শুনিয়ে শুনিয়ে বলে, ভুল বলতাম আমি। স্ত্রী বেড ফেলো নয়, স্ত্রী হচ্ছে বেড অকিউপার। স্ত্রী শয্যা সঙ্গী নয়, স্ত্রী হচ্ছে শয্যা দখলকারী। পুরো খাটটাই দখল করে বসে আছে। আলো একপাশে চুপচাপ সরে বসে। শামিন টান টান হয়ে শুয়ে পড়ে। আলোর মন সেই কখন থেকে উসখুস করছে শামিনকে কথা শোনানোর জন্য। এখনই সুযোগ, আজ এই লোককে শান্তিতে ঘুমাতে দেবে না আলো। এখানে এখন কি? আলোর কথা শুনে স্বামীর চোখ মেলে তাকায়, তারপর বলে, ঘুমাবো বলে? বিকালে ঘুমানো বারণ আছে নাকি? আচ্ছা, আপনার আর কোনো কাজ নেই? আপনি কি আদৌ পলিটিশিয়ান? কেন এমন কথা বলছো কেন? পলিটিশিয়ান বলে সারাদিন রাজপথে থাকবো? বাড়িতে এসে নিজের বিছানায় আরাম করবো না? না না, তা কেন করবেন? পলিটিশিয়ান তো আপনি নামে, আপনার একটা কাজও তো পলিটিশিয়ানদের মতো না। কেন, কি করেছি আমি? দেখো, ঘুরে ফিরে আবার তোমাকে তুলে এনে বিয়ে করার কাহিনীতে যাবে না বলে দিলাম। না না, চোখের সামনে আপনার এত কাণ্ড দেখতে পাচ্ছি, শুধু শুধু অতীত ঘেটে কথা শোনানোর দরকার কি? কি কাণ্ড করেছি আমি? কি কাণ্ড? একজন মেয়র একটা বাইরের মেয়ের সাথে কিভাবে কথা বলে সেটা জানেন না? কোনো ফর্মাল বিহেভিয়ার মেনটেন করেন না? ওভাবে কোলে নিয়ে কি কথা বলছিলেন এত? শামিন হাঁ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর আমতা আমতা করে বলে, হৃদির কথা বলছো? কোলে কখন নিলাম? এইভাবে কেন বলছো? আর একটু হলেই তো নিয়ে নিতেন। কাটকাট জবাব দেয় আলো। শামিন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, তুমিও দুটো হেসে কথা বলবে না? অন্য কাউকে বলতে দেবে না? এটা তো জুলুম আলো। আলো শামিনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। তারপর কঠিন গলায় বলে, নামুন। মানে বিছানা থেকে নামুন। ও মা, কেন? এই বিছানা আমার, বেডটাকে নগদ ৬৪,০০০ টাকা দিয়ে কিনেছি। আলো শামিনকে অবাক করে দিয়ে তাকে ঠেলতে থাকে। নামুন নামুন, ঘর থেকে বেরিয়ে যান। কোথায় যাব? মহিলা কলেজের সামনে, ওখানে ক্লাস 11 থেকে শুরু করে মাস্টার্স সবাই উদ্গ্রীব হয়ে আছে আপনার সাথে হেসে হেসে কথা বলার জন্য। কিন্তু এখন তো বিকাল ৪টা, কলেজ তো ছুটি হয়ে গিয়েছে। আলো শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন দাঁত বের করে হাসতে থাকে কথাটি বলে। আলো ঠান্ডা গলায় বলে, বেশ, তবে হৃদির কাছেই যান। দাঁড়ান, আমি ঈশিতাপুকে বলছি আবারও তাকে ডেকে নিতে। কথাটি বলে আলো উঠে পড়তে যায়। তখনই শামিন হুট করে শাড়ির আঁচল টেনে ধরে আলোর। আলো চমকে উঠে শামিনের দিকে তাকায়। শামিন আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে তার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। টেবিলের ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার থেকে একটা বিয়ের কার্ড বের করে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, হৃদির বিয়ের কার্ড? পাত্র এখানকার এজিল্যান্ড আসিফুল হক। মাথায় চুল কম, মানে টাকলা। সেটা নিয়েই ওকে খ্যাপাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। এখন বলো একজন মেয়র তার ছোট বোনের সমতুল্য কারোর সাথে মজাও করতে পারবে না? আলো বিয়ের কার্ডটার দিকে তাকিয়ে আছে। শামিন আলোর দিকে খানিকটা ঝুঁকে চোখ সরু করে বলে, আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এত খেপেছো কেন? ভালো টালো বেশি ফেলে নাকি আমাকে? আলো চুপ করে থাকে। শামিন হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, তোমার মধ্যে না কেমন বউ বউ একটা ভাব এসেছে। হৃদিকে তো একটা ধন্যবাদ দিতেই হবে। আলোর পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে গেছে। খুবই আশ্চর্যজনকভাবে সে এই লোকটিকে কড়া কথা শোনাতে পারছে না। শামিন উঠে দাঁড়ায়, নরম গলায় বলে,
আরে মজা করছিলাম, আই এম সরি। এত তাড়াতাড়ি আমাকে ফিল করতে শুরু করবে সেটা আমি আশা করিনি। টেক ইউর টাইম, শুধু আমাকে হারিয়ে দিও না। কথাটি বলে শামিন চলে যায়। আলো তখনও তার হাতের কার্ডটার দিকে তাকিয়ে থাকে। ভাইয়া জাবিরের ব্যাপারে অনেক অভিযোগ শুনছি, পার্টির নাম ডোবারে। শামিন কিছু কাগজ দেখছিল, সেগুলো থেকে চোখ না সরিয়েই রাহাতকে বলে, কবির আঙ্কেল জানেন, সে ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা? ভাগ্নে বলে সবসময় সার পেয়ে যায়। পার্টির ক্রিয়া সম্পাদক, অথচ কোনো যোগ্যতা নেই, খালি মেয়েলি যত ব্যাপারে আছে। সেদিন স্থানীয় সরকার দিবসের অনুষ্ঠানে কোথা থেকে দুটো মেয়ে এনে নাচিয়েছে। ছি, লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। এগুলো হলো খুজলির মতো, বুঝলি রাহাত? একটা চুলকে শেষ করবি আর একটা উঠবে, চাপ নিস না, সময় মতো ঝেড়ে ফেলবো। আচ্ছা, ওর বোন জুয়ের ব্যাপারে আপডেট থাকলে বলতো, ইলহামের অফিসে যায় নাকি? না ভাই, খবর তো পাইনি, তবে শুনেছি ইদানিং এনআরএস এন্টারপ্রাইজের মালিকের সাথে খুব ভাব। ভাই, ইদানিং সমাজটা গোল্লায় গিয়েছে একেবারে। অল্প বয়সী মেয়েগুলো কোথায় ক্যারিয়ার করবে তা না করে কখনো বিবাহিত পুরুষ, কখনো সুগার ড্যাডি নিয়ে পড়ে আছে। নষ্ট পুরো। এদিক থেকে আমাদের আলো ভাবি সেরা, কতটা আত্মনির্ভরশীল, পরিশ্রমী, একটা বাজে রেকর্ড নেই, শুধু মাথায় একটু সমস্যা। শামিন ম্লান হাসে, তারপর বলে, ভুল বললি, একটু নয়, মাথায় পুরোটাই সমস্যা। এভাবে লাইট জ্বেলে বসে আছেন কেন? নিজে না ঘুমাতে চাইলে না ঘুমিয়ে যাবেন, আমাকে তো ঘুমাতে দিন। ধমকের সুরে বলে আলো। শামিন বাঁকা হাসি হেসে মনে মনে বলে, বিকেলে আমাকে শান্তিতে ঘুমাতে দাওনি, এখন আমিও তোমাকে শান্তিতে ঘুমাতে দেব না। মুখে বলে, আমার বাদে নগদ 12,000 টাকা দিয়ে আনেছি, আমি জেলে রাখবো। আলো কপাল কুঁচকে শুয়ে থাকে। শামিন ঠোঁট টিপে কিছুক্ষণ হেসে নেয়। সে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসেছিল। হুট করে আলোর মাথায় আলতো করে হাত রাখে। আলো ধরপড়িয়ে উঠে বসে শামিনের দিকে তাকায়। এভাবে মাথায় হাত বুলাচ্ছেন কেন? আমার বউ নগদ 3 লক্ষ টাকা এবং ধীরে ধীরে 1 সমুদ্র ভালোবাসা জমা রেখে কিনেছি, আমি হাত বোলাবো। কার কাছ থেকে কিনেছেন? সাংবাদিক আতাউর আলমের কাছ থেকে। হ্যাঁ ঠিকই, আমরা মেয়েরা তো গরু ছাগল, বাপ আর স্বামী কেনা বেচা করে। শামিন আলোর কথায় পাত্তা না দেওয়ার ভান করে নকল হাই তুলে গুনগুন করে কিছু একটা বলে, তারপর আলোর দিকে তাকিয়ে বলে, গান শুনবে? হ্যালো। না, ঘুমাবো। আমি তো গান গাইবো। কথাটা শেষ করেই শামিন স্বতঃস্ফূর্ত ভাবে ভাবে গাইতে শুরু করে। আলো কান চেপে ধরে বলে। শামিন উচ্চ শব্দে হেসে ওঠে, তারপর বলে, ঠিক বলেছ, আমি রাজনীতি আর গান দুটোতে অদক্ষ, খুব বাজে করি। আলো চুপ করে থাকে। শামিন বলতে থাকে, একটা মজার ঘটনা বলি তোমাকে। সবুজ তো পলিটিশিয়ান, তো ওদের বাসর রাতে ওর বউকে একটা গান গাইতে বললো। ও গলা খাকারে দিয়ে গান গাইতে শুরু করে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে এই গানটা। আলো জান প্রাণ লাগিয়ে চেষ্টা করেও তার হাসি আটকে রাখতে পারল না। বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে থাকে। স্বামীর মুগ্ধ চোখে আলোকে দেখছে। এমন কঠিন মেয়েটার হাসি কি ভয়ঙ্কর সুন্দর। স্বামীনের দৃষ্টি দেখে আলো হাসি থামিয়ে চোখ মুখ কঠিন করে অস্ফুট স্বরে বলে, আমি ঘুমাবো। স্বামীন আলোর দিকে তাকিয়ে নরম গলায় বলতে থাকে, রাজনীতি আর গান দুটোই আমি বাজে করি, কিন্তু একটা জিনিস খুব ভালো করে করি, আমি অনেক ভালো আদর করতে পারি, দেখবে। আলো চমকে ওঠে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় তার। স্বামীন একটা বাঁকা হাসি দিয়ে হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। আলো চুপচাপ বসে থাকে। স্বামীন ফিসফিসিয়ে বলে ওঠে, ভয় পেয়ে গিয়েছিল বুঝি? ভয় পেও না, আমি কথার বরখেলাপ করব না। যতক্ষণ না তুমি অনুমতি দেবে, যতক্ষণ না তোমার মন সায় দেবে, আমি আমার অধিকার ফলাবো না। কিন্তু এত সুন্দর হাসি দেখার পরে এই চুমুটা না দিতে পারলে আমি আর ছটফট করতাম সারা রাত। আত্মার উপরে এত জুলুম করা ঠিক না তো আলো। আলো একবারের জন্যেও স্বামীনের চোখের দিকে তাকালো না। যদি তাকাতো তাহলে দেখতে পেত কতটা মুগ্ধ তার স্বামীনের চোখে তার জন্য। মাথায় গোবর ঠাসা আলো থমকে গেলেও যেতে পারত। নিজেকে গুটিয়ে নিয়ে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে সে। স্বামীন আন মনে হাসে। এভাবে হুট করে গুটিয়ে নিল কেন মেয়েটা? কোনো প্রতিক্রিয়া দেখালো না। স্বামীন বুঝবে কিভাবে রাগ করেছে, নাকি লজ্জা পেয়েছে, নাকি ভয় পেয়েছে? সম্ভবত ভয় পেয়েছে।
শামিন মনে মনে ভাবে আর ভয় দেখিয়ে কাজ নেই। কোনো বাক্য ব্যয় না করে সুইচ টিপে বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতেই দরজায় ধাক্কা পড়ে। ইহান বাইরে থেকে তার বড় বাবাকে ডাকছে। শামিন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলোও উঠে বসে। দরজা খুলে দেখে ইহান দাঁড়িয়ে চোখ মুছছে। শামিন অবাক হয়ে ইহানকে কোলে তুলে নেয়। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে আছে। শামিন ঋতুর দিকে তাকিয়ে বলে, আরে হয়েছে কি, কাঁদছো কেন? হাত তুলছো গায়ে? ঋতু মাথা নাড়িয়ে বলে, বকেছি। কেন? হোমওয়ার্ক করেনি। রাত 11টা প্রায়, এখন হোমওয়ার্ক করার সময়? সন্ধ্যা থেকে ওর বাবার ফোনে কার্টুন দেখেছে, বলছে ঘুমানোর আগে করে দেবে। এখন তারামি কেন করছে? তেরামি তো তুমি করছো ঋতু। ধমকের সুরে বলে শামিন। ইলহাম ইহানের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে বাবা, তুমি পাপার কাছে এসো, হোমওয়ার্ক করতে হবে না আর। না আমি যাব না, মাম্মার মতো তুমিও বকেছো। কাঁদতে কাঁদতে বলে ইহান। তুই যাবি না? চল বলছি। ইহানকে টানতে থাকে ঋতু। শামিন ধমকে ওঠে, কি হচ্ছে কি সব? আমি বাচ্চাদের সাথে তুই তুকারি পছন্দ করি না, যাও এখান থেকে, যাও বলছি। ও আজ আমার কাছে থাকবে। ঋতু আমতা আমতা করে বলে, আপনাদের বড্ড বিরক্ত করবে ভাইয়া, ভাবিকে ঘুমাতে দেবে না। অসুবিধা নেই ঋতু, তুমি যাও। আলো ঋতুর দিকে তাকিয়ে বলে ওঠে। ঋতু আর ইলহাম দাঁড়িয়ে থাকে চুপচাপ। শামিন এক পলক আলোর দিকে তাকিয়ে কোনো বাক্য ব্যয় না করে ইহানকে নিয়ে ঘরে ঢুকে ঋতু আর ইলহামের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ইহান মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে স্বাগত জানায়। এক পলক আলোর দিকে তাকিয়ে মাথা ঘুরিয়ে শামিন ইহানের দিকে তাকিয়ে আলোকে শুনিয়ে বলে, বাবা আজ রাতে তুই আমাদের কোলবালিশ ওরফে ব্যারিকেড। ইহান বড় বাবার দিকে তাকিয়ে আছে। সে কিছু বুঝতে পারছে না তার বড় বাবার কথা। আলো চুপচাপ বিছানায় বসে থাকে। বিছানা থেকে কোলবালিশ সরিয়ে ইহানকে শুইয়ে দেয় শামিন। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ও খুব লক্ষ্মী বাচ্চা, একটু হাত পা ছড়ে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আলো গিয়ে একপাশে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে থাকে। শামিন বাতি নিভিয়ে দেয়। কিছুক্ষণ পরে ইহান উঠে বসে। শামিন উঠে বসে আবারও বাতি জ্বেলে দেয়। আলো ওপাশ ফিরে দুজনের কাণ্ড কারখানা পর্যবেক্ষণ করতে থাকে। মনে হচ্ছে আজ রাতে আর ঘুমোতে দেবে না এই দুইজন। বড় বাবা গল্প বলো। শামিন অবাক হয়ে ইহানের দিকে তাকিয়ে আছে। তারপর বলে, এত রাতে মানুষকে বসতে দিলে শুতে চায়, তোমাকে শুতে দিয়েছি, তুমি তো গল্প শুনতে চাচ্ছ বাবা। ইহান জোর করতে থাকে। শামিন বলে, গল্প আসছে না বাবা। না তুমি বলবে। শামিন কোনো গল্প খুঁজে পাচ্ছে না বলার মতো। মুক্তিযুদ্ধের গল্প বলবে, নাকি শেখ মুজিবুরের জীবনী বলবে, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প? এসব ছাড়া তো সে গল্প জানে না। ইহান আগ্রহী হয়ে তার বড় বাবার দিকে তাকিয়ে আছে। শামিন বলে, আচ্ছা মুক্তিযুদ্ধের গল্প শুনবে? না রাজা রানীর গল্প। বাবা এমন করলে কিন্তু তোমাকে তোমার পাপ্পা মামার কাছে দিয়ে আসবো। তুমি বলবে বলবে বলবে। শামিন একটা দীর্ঘশ্বাস ফেলে। ছেলেটা একেবারে তাদের স্বভাব পেয়েছে, একরোখা। ইহানের দিকে তাকিয়ে শামিন বলে, এক ছিল রাজা আর এক ছিল রানী, তারা দুজন মরে গেছে, খতম কাহানি। এখন ঘুমাও বাবা। আলো শাড়ির আঁচল মুখে চেপে নিশ্চুপ হয়ে হাসছে শামিনের এমন অদ্ভুত গল্প শুনে। ইহান জেদ দেখিয়ে বলে, পচা গল্প। হ্যাঁ মিমিক্রি করো। এখন ইহান বাড়াবাড়ি হচ্ছে বাবা। মিমিক্রি করো 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 করো। শামিন দ্বিতীয়বারের মতো দীর্ঘশ্বাস ফেলে বলে, একটু আস্তে কথা বলো বাবা, বড় মা ঘুমাচ্ছে। আচ্ছা বলো, কার মিমিক্রি করবো? ফুপির। ঈশিতার। মাথা নেড়ে ইহান বলে। শামিন গলা খাকারি দিয়ে গলার স্বর মেয়েদের মতো করার চেষ্টা করে বলে, ইহান কুটি কুটি হয়ে যায় হেসে। বড় বাবা অবিকল ফুপির মতো বলছে। আলো অবাক হয়ে শামিনের কথাবার্তা শুনতে থাকে। এই লোক নাকি একজন নামী পলিটিশিয়ান। এ তো আস্ত একটা জোকার, বাচ্চাদের থেকেও বাচ্চা। শামিন ইহানকে বলে, হয়েছে খুশি, এখন ঘুমাই আমি। না এখন বড় মার মিমিক্রি করে দেখাও। ইহান মিমিক্রি করো বড় বাবা। শামিন তৃতীয়বারের মতো দীর্ঘশ্বাস ছাড়ে।
আলো ওপাশে ফিরে ঘুমানোর ভান ধরে আছে। সে ভীষণ কৌতূহলী। ইয়াসার মির্জা তাকে নকল করবে? শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে ইহানকে বলে, তোমার বড় মাকে নকল করা একটু কঠিন বাবা, আমি চেষ্টা করব না। একটু থেমে কণ্ঠস্বরে আবারও মেয়েলি সুর এনে শামিন বলতে থাকে, ঘৃণা করি ইয়াসার মির্জা, আপনি খারাপ ইয়াসার মির্জা, ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আলো ধরপড়িয়ে উঠে বসে। শামিন চমকে ওঠে। দুজন দুজনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ যেতেই আলো কঠিন গলায় বলে, আপনি একটা বাচ্চার সাথে এসব কি বলছেন? আমতা আমতা করে বলে শামিন, এসব কেন বলছেন? ওইসবের কি বোঝে? কমন ডায়লগ বলেছে তোমার, আপাতত এটাই মাথায় এসেছে। আলো শামিনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। শামিন নরম গলায় বলে, কি জ্বালা, আচ্ছা সরি। আলো বিড়বিড় করে বলে, নিজের কোনো ভালো স্বভাব তো নেই, আবার বাচ্চাটাকেও ভুলভাল কথা বলছে। শামিন লজ্জিত ভঙ্গিতে বসে আছে। ইহান আলোকে বলে, বকছো কেন বড় বাবাকে তুমি? জানো বড় মা, বড় বাবা খুব ভালো মিমিক্রি করতে পারে। আমিও খুব ভালো মিমিক্রি করতে পারি, দেখবে তুমি। ইহান উৎসাহী আনন্দের সাথে মাথা নাড়ায়। আলো বলে, তোমার বড় বাবার মিমিক্রি করে দেখাই। ইহান মাথা নাড়াতে থাকে। তার চোখ দেখে মনে হচ্ছে সে খুবই উত্তেজিত। শামিন এক দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে আছে। আলো গলা খাকারি দিয়ে একটু নড়েচড়ে বসে। তারপর ইহানের দিকে তাকিয়ে কণ্ঠে গম্ভীর পুরুষালী ভাব এনে বলতে থাকে, আমি সামি নিয়াসার মির্জা, যেটা নিষেধ করছি সেটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করবো না। আলো, ওটা করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করবো না। আলো, বাড়াবাড়ি করবে না, তাহলে আমি একদম বরদাস্ত করবো না। আলো। অবিকল শামিনকে নকল করে কথাগুলো বলে চুপ হয়ে যায়। ইহান চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে। শামিন বলে ওঠে, কিন্তু আমি সবকিছুতেই বরদাস্ত করে দিয়েছি বারবার। তোমার সব জেদ, উদ্ধত্তপূর্ণ আচরণ, তোমার গালাগাল, তোমার বাড়াবাড়ি, এত হম্বিদম্বি করেও তোমাকে দেখলেই কেমন মিয়ে যেতাম। ইচ্ছে করতো না কঠোর হতে, একেবারেই না। আলো চুপ করে থাকে। শামিন বলতে থাকে, একটা সামিন ইয়াসারের জন্য একটা অদৃত আলো দরকার ছিল সম্ভবত। থ্যাঙ্কস আলো, আমার জীবনের আলো ফিরিয়ে আনার জন্য। শেষের বাক্যটা বলে শামিন মৃদু হাসে। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে ইহানকে বলে, চলো শুয়ে পড়ো, কাল সকালে আমি তোমাকে একটা রাজার গল্প বলবো, একটু দুষ্টু রাজার। ইহানকে আগলে নিয়ে আলো শুয়ে পড়ে। শামিন বলে ওঠে, সে রাজার নাম কি সামিন ইয়াসার মির্জা? আলো কোনো কথা বলে না। ইহানের মাথায় হাত বলিয়ে দিতে থাকে। শামিন বলতে থাকে, তাহলে প্লিজ 6টা রানী রেখো গল্পে। ছোট রানীর নাম থাকবে আলো। বাকি রানীদের নামও বলে দিন। ঠান্ডা গলায় বলে আলো। বড় রানীর নাম থাকবে আলো, মেজো রানীর নাম থাকবে আলো, সেজো রানীর নাম থাকবে আলো, চতুর্থ রানীর নাম থাকবে আলো, পঞ্চম রানীর নাম থাকবে আলো। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইহান ঘুমিয়েছে, বাতিটা নিভিয়ে দিন প্লিজ। শামিন বাতি নিভিয়ে দিয়ে শুয়ে পড়ে। আলো বলতে থাকে, সামান্য একটা গল্প জানেন না? কখনো কোনো গল্প শোনেননি? শুনেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর গল্প, বঙ্গবন্ধুর গল্প, শেরে বাংলার গল্প, আমি এনাদের গল্পই শুনেছি। আলো নাটকীয় ভঙ্গিতে বলে, তাই? তাহলে নিশ্চয়ই রাজনৈতিক জীবনে এদের আদর্শ মেনে চলেন। শামিন একটু ভাব নেওয়ার চেষ্টা করলো। খুশি খুশি গলায় বলতে থাকে, অবশ্যই অবশ্যই। তা এদের মধ্যে কোনো নেতা মেয়ে তুলে এনে বিয়ে করেছে? বঙ্গবন্ধু, সুভাষচন্দ্র বসু নাকি ফজলুল হক? ভাগ্যিস অন্ধকার ছিল, নয়তো আলো শামিনের বেলুনের মতো চুপসে যাওয়া মুখটা দেখতে পেয়ে খুব হেসে নিত। শামিন কোনো কথা বাড়াই না, মনে মনে বলে, হ্যাঁ, ঘাট হয়েছে আমার। তোমাকে জব্দ করতে গিয়ে এখন নিজেই ফেসে বসে আছি। এই একটা অপবাদ আমাকে তুমি মৃত্যুর আগের দিন পর্যন্ত দিয়ে যাবে সম্ভবত। মৃত্যুর সাথে যখন আমাদের নাতি নাতনি আমাদের মুখে পানি দিতে আসবে, তখনও তুমি এই কথাগুলো জব করতে থাকবে। যদি আগে জানতাম তুমি কি চিজ, তাহলে সেদিন তুলে আনা তো দূরে থাক, 100 হাত দূরে থাকতাম তোমার থেকে। এখন আর তো কিছু করার নেই, ভালোবেসে ফেসে গেছি আলো। রাত 1টার কাছাকাছি হঠাৎ গায়ে কারো হাত পড়তেই আলো ঘুম থেকে লাফিয়ে ওঠে। অন্ধকারে টের পেল ইহান তাকে আঁকড়ে ধরে রেখেছে। শামিনের হুট করে ঘুম ভেঙে যায়। সুইচ টিপে বাতি ছেলে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে,
মা ভেবে তোমাকে জড়িয়ে ধরেছে হয়তো। দাও আমার কাছে দাও। থাকুক। ইহানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আলো বলে। শামিন বলে, আর ঈশ্বর, অসুবিধা নেই তো? না, আপনি ঘুমান। কথাটা বলে ইহানকে জড়িয়ে ধরে আলো দু চোখ বন্ধ করে ফেলে। শামিন বাতি নিভিয়ে আবারও শুয়ে পড়ে। দিন দিন এবারের সবার প্রতি এই কঠিন মানবীর দরদ দেখতে পাচ্ছে সে। ঈশিতার বিড়ালটাও এর কাছে খুব আদর পায়, শুধু তাকেই দরদ দিয়ে দেখে না, তার হাতের ক্ষতটার দিকে দূর থেকে তাকিয়ে জিজ্ঞেস করে, ব্যথা সেরেছে? কেন? একটু কাছে এসে হাতটা ছুঁয়ে দিলে কি হয়? মহাভারত অশুদ্ধ হয়ে যায়? বিরক্তিকর একটা নারী, উপন্যাসের সব থেকে বিরক্তিকর নায়িকা। মনে দয়া মায়া দেয়নি সৃষ্টিকর্তা। ভোর রাতের দিকে ইহানের ঘুম ভেঙে যেতেই উঠে বসে। চোখ ডোলে একবার আলোকে আর একবার শামিনকে দেখে শামিনকে ডাকতে থাকে। দুজন এই গভীর ঘুমে আচ্ছন্ন। শামিন কোনো সাড়া দেয় না। ইহান বিছানা থেকে নেমে পড়ে। গুটি গুটি পায়ে দরজার কাছে গিয়ে দেখে দরজার ছিটকিনি তোলা। একটা চেয়ার টেনে সেটার উপর উঠে দরজাটা খুলে ফেলে ইহান। তারপর মাম্মা পাপার ঘরে চলে যায়। ঘুমের মধ্যে আলো টেরও পেল না সে শামিনের একেবারে কাছে চলে এসেছে। ইহান ভেবে শামিনকে আঁকড়ে ধরেছে এক হাত দিয়ে। হুট করে শামিনের ঘুম ভেঙে যায় গায়ের ওপর নরম স্পর্শ পেয়ে। চোখ মেলে তাকাতেই চোখ দুটি ছানা পড়া হয়ে যায় তার। একবার তার গায়ের ওপর আলোর হাতটার দিকে, আর একবার আলোর মুখের দিকে তাকায়। মেয়েটার কপালের কাছে চুলগুলো এলোমেলো হয়ে আছে। শামিন সংকোচের সাথে চুলগুলো সরিয়ে দেয়। এখন কি করবে সে? এই ভদ্র মহিলাকে ঘুম থেকে তুলে দেখিয়ে দেবে তার কীর্তি? খুব তো সারাদিন শামিনকে দোষারোপ করে। এখন শামিনের এই মহিলাকে লজ্জা দিয়ে শোধ তোলা উচিত। শামিন ডাকতে গিয়েও ডাকে না, মনে মনে বলে, না সামিনিয়া স্যার, এই ভুল করিস না। এই মহিলা দেখলে উল্টো তোকেই বলবে যে তুই ওর হাত এনে নিজের গায়ে রেখেছিস, ওর কোনো দোষ নেই। কিছুক্ষণ চুপচাপ থেকে শামিন আলোকে না ডেকে ধীরে ধীরে হাতটা সরিয়ে দেয়। কলিং বেলের আওয়াজে আলো এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে নিজেই এগিয়ে যায়। দরজা খুলে দেখতে পায় শামিন, ইয়াসারের দলের ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে। আলোকে দেখতে পেয়ে সবাই আহ্লাদে আটখানা হয়ে একে একে বলতে থাকে, আসসালামু আলাইকুম ভাবি। সবাই একসাথে সালাম দেয়। আলো কিছুক্ষণ চুপ করে থেকে সালামের উত্তর দেয়। রাহাত মুখ হাসি হাসি করে বলে, বাড়িতে ঢুকতে দেবেন না ভাবি? আলো দরজা থেকে সরে দাঁড়ায়, ভদ্রতার সাথে বলে, আপনারা বসুন। ভাই কি ঘুমাচ্ছে ভাবি? আরাব জানতে চায়। আলো কিছু বলার আগেই আরাব বলে, প্লিজ একটু ডেকে দিন। আলো মাথা নাড়িয়ে দোতলায় চলে যায়। ঘরের মধ্যে কাউকে দেখতে পাচ্ছে না। বারান্দা থেকে শামিন ঘরে ঢুকতেই আলো বলে ওঠে, নিচে আপনার পাশে আছি বাইরে এসেছে। শামিন অবাক হয়ে বলে, পাশে আছি ভাই মানে? আপনার দলের ছেলেরা সারাক্ষণ আপনার পেছনে পেছনে পাশে আছি ভাই, সহমত ভাই, রাজপথে ছাড়ি নাই ভাই, এইসব বলেই তো ঘুরে বেড়ায় যারা, তারা। সবসময় খোঁচা মেরে কথা বলো কেন বলো তো? এই যে শহরে কোনো প্রসূতি মায়ের রক্তের প্রয়োজন পড়লে কারা ছুটে যায়? আমার ছেলেরা দিন নেই রাত নেই সবার বিপদে আপদে পাশে দাঁড়াতে প্রস্তুত, আর আমার প্রতিনিধিরা সব থেকে বিবেচক এবং যোগ্য। আলো কিছু না বলে আলমারি থেকে শামিনের একটা পাঞ্জাবি বের করে বিছানার উপর রেখে বলে, এটা পড়ুন। শামিন পাঞ্জাবিটা তুলে নিয়ে আলোর দিকে সরু চোখে তাকিয়ে বলে, ব্যাপার কি বলো তো? হঠাৎ এত কর্তব্য পরায়ণ হয়ে গেলে যে? আলো বলে, এইসব আপনার বোন গুছিয়ে রেখে গিয়েছে। আপনাকে এটা পরিয়ে নতুন জামাই সাজিয়ে ও বাড়িতে নিতে বলেছে, তার কড়া আদেশ। এত বিরক্তিকর আপনার এই বোনটা। ভাইয়ের প্রতি কি আহ্লাদ, সারাক্ষণ ভাইয়ের এটা কেন গুছিয়ে রাখুনি, ওটা কোনো ধুয়ে রাখুনি, কোনো দিন না জানি বলে বসে আমার বুড়ো ধামরা ভাইয়ের সর্দি কেন মুছিয়ে দাওনি। শামিন হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আলোর দিকে। আলো শামিনের দৃষ্টি উপেক্ষা করে চলে যেতে যেতে বলে, তাড়াতাড়ি নিচে যান তো, আপনার রক্ত সৈনিকেরা বসে আছে তাদের প্রাণ প্রিয় অভিভাবকের জন্য। রাশিয়া আর ইউক্রেন কবে চূড়ান্ত শান্তি চুক্তি সই করবে? তাদের শান্তি চুক্তির কথা জানা নেই, কিন্তু আলোর সামনে সে এক রাশিয়া আর ইউক্রেনকে বসে খাবার খেতে দেখছে, তাও আবার রাজনৈতিক আলোচনা করতে করতে।
আলো নিজের প্লেটের ভাত নাড়াচাড়া করতে করতে একবার আতায়ুর আলম একবার স্বামী নিয়াসার মির্জার দিকে তাকাচ্ছে। খাবার টেবিলে তারা 5 জন খেতে বসেছে। আজান, আয়াত, আতায়ুর আলম এবং আলো। রেহিনা সবার প্লেটে খাবার পরিবেশন করে দিচ্ছে। রাজনৈতিক আলোচনা বেশ রসালো মনে হচ্ছে। সামনে এত ভালো ভালো খাবার রেখে এরা বর্তমান সরকারের পক্ষে বিপক্ষে বিতর্ক করছে। আরে এটা খাবার টেবিল নাকি টক শো? আতায়ুর আলম খুব সুন্দরভাবে স্বামী নিয়াসার মির্জাকে বর্তমান সরকারের খারাপ দিকগুলো বলছে। জবাবে স্বামী নিয়াসার তার দলীয় সরকারের ভালো ভালো দিকগুলো তুলে ধরছে। আলোর রীতিমতো মাথা ধরে গিয়েছে। হুট করে গলায় মাছের কাটা বিদ্ধে এসে বিষম খেয়ে কাঁচতে শুরু করে। আতায়ুর আলম এবং শামীন উভয়ই আলোচনা থামিয়ে একই সাথে একই মুহূর্তে দুটো পানির গ্লাস আলোর দিকে এগিয়ে দেয়। আলো কাশি থামিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকে। সবাই অবাক হয়ে আতায়ুর আলম এবং শামীন ইয়াসার মির্জাকে দেখছে। তারা নিজেরাও একে অপরের হাতের পানির গ্লাসের দিকে তাকিয়ে আছে। আলো তাদের কারো গ্লাসই নেয় না, নিজে একটা গ্লাসে পানি ঢেলে খেয়ে নেয়। দুজনে গ্লাস নামিয়ে রেখে আবারও বিতর্কে মেতে ওঠে। রেহিনা শামীনের প্লেটে মাংস তুলে দিতে যায়। শামীন বাধা দিতে গেলে আচমকা শামীনের গায়ে পড়ে যায়। তরাক করে লাফিয়ে ওঠে শামীন। সাদা রঙের পাঞ্জাবিটা মাংসের ঝোল লেগে একেবারে শেষ। আতায়ুর আলম বিরক্ত হয়ে রেহিনাকে বলে,